This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘড়িতে সময় ঠিক ৩টে, মানে ৩টের নিউজ রুম লাইভ। আর এই মুহূর্তে লাইভ কোন খবর আপনাদেরকে দেব? অবশ্যই বাংলাদেশ ওপারের জঙ্গি নেটওয়ার্কের জাল ছড়াচ্ছে এপারে। ভয়াবহ এক তথ্য, ভয়াবহ সেই তথ্য TV9 বাংলা, অর্থাৎ আমাদের হাতে বাংলাদেশ ইস্যুতে এপার বাংলা আর নিশ্চিন্তে থাকতে পারলো না। কিভাবে জঙ্গি নেটওয়ার্ক ছড়াচ্ছে এই হিজবুত তাহির মানে যারা লিফলেট ইতিমধ্যে বিলি করছে ভারতকে শত্রু বলে, ঠিক সেরকম ভাবেই সকাল 11টা, বেলা 12টা, দুপুর 1:30টায় পর সুপার এক্সক্লুসিভ রিপোর্ট আমরা দেখিয়েছি TV9 বাংলায়। এবার সেই রিপোর্ট দেখে নেওয়া যাক এক ঝলকে। জঙ্গি নেটওয়ার্ক ওপারে, জাল ছড়াচ্ছে এপারে। ভয়াবহ তথ্য TV9 বাংলার হাতে। বাংলাদেশ ইস্যুতে এপার বাংলা আর নিশ্চিন্তে থাকতে পারলো না, কারণ মে মাসেই ঢুকেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের 2 সদস্য। এমনই ভয়াবহ তথ্য আমাদের কাছে আসছে। হিজবুত তাহরিরের কথা আমরা এর আগেও বলেছিলাম, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তালিকায় রয়েছে, ভারতেও হিজবুত তাহরির নিষিদ্ধ এবং সারা বিশ্বে প্রায় 57টা দেশে হিজবুত তাহরিরের অস্তিত্ব রয়েছে এবং একাধিক নাশকতামূলক কাজের সঙ্গে যুক্ত এই সংগঠন। সেই সংগঠনের বাংলাদেশ শাখার 2 সদস্য এই জুলাই বিপ্লবের আরও অনেক আগে মে মাসে মালদহের যে মহদীপুর বর্ডার, সেই মহদীপুর বর্ডার দিয়ে ঢোকে এবং সেই 2 ব্যক্তির পরিচয় এখন পর্যন্ত জানা গেছে। সেই 2 ব্যক্তির পরিচয় হচ্ছে সাব্বির আমির এবং আরেকজনের নাম হচ্ছে মারুফ খান। থেকেই কিন্তু সিঁদুরে মেঘ দেখছেন গোয়েন্দারা। তারা মনে করছেন এতদিন এপার বাংলায় হিজবুত তাহরিরের অস্তিত্ব ছিল না, এখানে জেএমবির অস্তিত্ব ছিল, আল কায়দার অস্তিত্ব ছিল, আইএসপন্থী একাধিক সংগঠনের অস্তিত্ব ছিল, কিন্তু এই নতুন সংগঠন তারাও কিন্তু কোথাও মালদা এবং মুর্শিদাবাদের এই সীমান্তবর্তী এলাকাটাকে তারা টার্গেট করছে। এই বাংলায় জাল ছড়াচ্ছে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। এই যে 2 সদস্য, তারা কিভাবে, কোথায় তাদের জাল ছড়াচ্ছে, কিভাবে বিস্তার করছে তাদের নেটওয়ার্ক, একটু ডিটেইলসে যদি জানাও। ছাত্র পরিচয় দিয়ে গত 23শে মে মেহদীপুর যে সীমান্ত মালদার, সেখান দিয়ে তারা ভারতে ঢোকে এবং ভারতে ঢোকার পর পরবর্তী তদন্তে যেটা জানা যায় যে তারা বৈষ্ণবনগরের একটি বাড়িতে গিয়েছিল, বৈষ্ণবনগরের যে এক স্থানীয় যুবকের বাড়িতে গিয়েছিল এবং যে যুবকের সঙ্গে তারা তার বাড়িতে থাকে এবং গোটা আশেপাশের বিভিন্ন এলাকাতে তারা একাধিক বৈঠক করে স্থানীয় যুবকদের নিয়ে। এবং এই বৈষ্ণবনগরের যে যুবক, তার একটা ব্যাকগ্রাউন্ড পাওয়া যায় যে সে একটা সময় সিমির সঙ্গে, অর্থাৎ স্টুডেন্ট ইসলামিক মুভমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিল এবং পরবর্তীতে ওই যুবকের সাহায্য নিয়েই তারা যায় মুর্শিদাবাদের ধুলিয়ানে। এই দুটো জায়গায় কোথাও একটা ভারতের যে বিভিন্ন যে টেরর ম্যাপ, সেই টেরর ম্যাপের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরও এরকম বেশ কিছু সংগঠক হিজবুত তাহরিরে ঢুকেছে বলেই মনে করছেন গোয়েন্দা। নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের সংগঠন কি ছড়িয়েছে এই রাজ্যে? এই প্রশ্ন তো উঠবে। সাম্প্রতিক কিছু তথ্যের উপর ভিত্তি করে অশনি সংকেত দেখছেন গোয়েন্দারা। সিমির সঙ্গে যে এই হিজবুত তাহরিরের একটা গাঁটছড়া তৈরি হয়েছে সেটা কিন্তু অনেকাংশেই স্পষ্ট, কারণ পরবর্তীতে যখন তদন্ত করেন তদন্তকারীরা, তখন দেখা যায় যে ওই যুবক ছাড়াও বৈষ্ণবনগরের আরও বেশ কিছু যুবকের সঙ্গে তাদের বৈঠক হয় এবং মূলত খেলাফত প্রতিষ্ঠা এবং ইসলামিক ধর্মচর্চা সংক্রান্ত আলোচনা হয়েছে। এবং পুরো বিষয়টা আরও জটিল হয় যখন তারা সেখান থেকে ধুলিয়ানে এই বৈষ্ণবনগরের যুবকের মামার বাড়িতে যায় এবং সেখানেও কিন্তু তারা বেশ কয়েকদিন থাকে এবং সেখানে বিভিন্ন যুবকের সঙ্গে আলাপ আলোচনা। তদন্তকারীরা মনে করছেন যে হিজবুত তাহরির রাজ্যে, আমাদের রাজ্যে অর্থাৎ পদ্মার এপারে তারা কিন্তু সংগঠন বিস্তার করার চেষ্টা করছে এবং সেই সংগঠন বিস্তারের ক্ষেত্রে সিমির যে পুরনো স্লিপার সেল বা সিমির যে পুরনো যারা সিমির মতাদর্শে বিশ্বাসী, সেই যুবকদের বা সেই সংগঠনকে কাজে লাগানোর চেষ্টা করছে।
সিজার মন্ডল আমার সহকর্মী এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন রকম তথ্য দিচ্ছিল এই হিজবুত তাহির সম্পর্কে, আরো তথ্য আপনাদেরকে দেব। আইসিস পন্থী ইসলামিক সংগঠন হচ্ছে এই হিজবুত তাহির। পৃথিবীর প্রায় 57টি দেশে এদের উপস্থিতি রয়েছে। মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ায় শক্তিশালী এই সংগঠন। শুধু তাই নয়, বাংলাদেশ এবং পাকিস্তানের পাশাপাশি ইন্দোনেশিয়াতেও এই সংগঠন অত্যন্ত শক্তিশালী। খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে সশস্ত্র সংগ্রামের কথা বলে এই হিজবুত তাহির। আমার সঙ্গে রয়েছে আমার সহকর্মী সিজার মন্ডল। সিজার, একটা কথা বলো, এই যে খিলাফত মানে সশস্ত্র সংগ্রামের কথা এরা বলে, হিজবুত তাহির এই মুহূর্তে দাঁড়িয়ে কি এদের লক্ষ্য এবং ভারতের জন্য এরা সত্যি কতটা উদ্বেগের এই মুহূর্তে? দেখো, উদ্বেগের অবশ্যই কারণ আছে, কারণ এই সংগঠনটি মূলত আইএস পন্থী এবং বিশ্বজুড়ে ইসলামিক শাসন অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে তারা তাদের যে সাংগঠনিক যে মোটো বলা যায় বা উদ্দেশ্য, এবং সেই জায়গায় তারা সশস্ত্র সংগ্রাম করতেও রাজি, এবং সেই সশস্ত্র সংগ্রামের একটা পরিভাষা তারা ব্যবহার করে নুসরা ফ্রন্ট। এই সংগঠনের বাংলাদেশ এবং পাকিস্তানের উপস্থিতি আছে, কিন্তু ভারতে সেইভাবে কিন্তু এই সংগঠনের উপস্থিতি কোনোদিন ছিল না। 2022 সালে প্রথম এদের সংগঠনের উপস্থিতি প্রকাশ্যে দেখা যায় তামিলনাড়ুতে, চেন্নাইকে কেন্দ্র করে একটি সংগঠন দেখা যায়, এবং পরবর্তীতে সরকার সেইভাবে গুরুত্ব না দিলেও এই বছর আগস্ট মাসে দেখা যায় যে সারা ভারতের বিভিন্ন প্রান্তে তারা ছোট ছোট করে সংগঠন তৈরি করার চেষ্টা করছে, এবং আন্তর্জাতিক যে যোগগুলো পাওয়া যায় সেটা কিন্তু শঙ্কার জায়গা, কারণ পাকিস্তান থেকে সরাসরি এই চেন্নাই মডিউল যে হিজবুত তাহরিরের সেইটাকে সহযোগিতা করছে এমনটাই কিন্তু এনআইএ তদন্তকারীরা জানান। তারা 6 জনকে গ্রেপ্তার করেন, এবং এই দক্ষিণ ভারতের মডিউলের সঙ্গে পূর্ব ভারতের মডিউলের কোথাও একটা যোগসূত্র স্থাপন করার চেষ্টা হচ্ছে এমনটাই কিন্তু মনে করছেন গোয়েন্দারা। আর সেই জায়গাতে দাঁড়িয়েই এপার বাংলার সংগঠন হিজবুত তাহরিরের সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের সাংগঠনিক দিক থেকে। তুমি যদি মনে করে দেখো, খাগড়াগড় বিস্ফোরণের পরবর্তী সময়ে আমরা দেখেছিলাম যে খাগড়াগড় বিস্ফোরণ প্রকাশ্যে আসার পরেই জেএমবির যারা শীর্ষ নেতারা ছিল বাংলাদেশের, তারা কিন্তু পালিয়ে গিয়েছিল দক্ষিণ ভারতে। একাধিক জেএমবি শীর্ষ নেতা গ্রেপ্তার হয়েছিল ব্যাঙ্গালোর থেকে, কর্ণাটকের বিভিন্ন জায়গা থেকে, তামিলনাড়ু থেকে। মূলত পরিযায়ী কর্মীদের, পরিযায়ী শ্রমিকের ছদ্মবেশে তারা সেখানে আড়ালে তারা সেখানে ছিল। ঠিক একই পদ্ধতি অনুসরণ করছে হিজবুত তাহরির। বাংলাদেশের এই সংগঠন এই রাজ্যের সীমান্তবর্তী এলাকায় যেখানে পরিযায়ী শ্রমিকরা রয়েছেন, কুচবিহার থেকে শুরু করে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, সেই সমস্ত জায়গাগুলোকেই টার্গেট করছে, এবং সেখানে সিমির সংগঠনকে তারা ব্যবহার করছে, এবং পরিযায়ী শ্রমিকের আড়ালে তারা দক্ষিণ ভারত পর্যন্ত একটা করিডর তৈরি করার চেষ্টা করছে। এদের যে বৃহত্তর লক্ষ্য, সেখানে দেখা যাচ্ছে পাকিস্তান এবং মধ্যপ্রাচ্য থেকে যদি দক্ষিণ ভারত সরাসরি নিয়ন্ত্রিত হয়, তাহলে বাংলাদেশের এন্ড থেকে বাংলার এই পারের যে সংগঠন তারা ব্যাকআপ হিসেবে পাবে, অর্থাৎ দক্ষিণ ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত একটা সরাসরি বাংলাদেশ থেকে পাকিস্তান একটা করিডর স্থাপন করা সম্ভব হবে। মানে যে কথাটা তুমি বলছো, যে তথ্য তুমি বলছো সিজা, তার মানে জেএমবি এবং আল কায়দার মতো এরাও একই রকম ভাবে অপারেশন করছে। একদমই, এবং সেই পথ অনুসরণ করে যেভাবে তারা সংগঠন বিস্তারের চেষ্টা চালাচ্ছে, সেখানেই কিন্তু এ রাজ্যের ক্ষেত্রে শঙ্কার জায়গা। কারণ বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিতে কার্যত মুক্তাঞ্চল, যেখানে এই ধরনের মৌলবাদী শক্তির ক্ষেত্রে তারা কিন্তু পর্যাপ্ত ব্যাকআপ পাবে এই রাজ্যে সংগঠন বিস্তারের ক্ষেত্রে, এবং সেই সংগঠন দক্ষিণ ভারতের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে লজিস্টিক এবং অর্থের যে সাপোর্ট তারা পাচ্ছে, সেই পরিমাণটা কিন্তু আরও বাড়বে। বাংলাদেশের দিক থেকে ব্যাকআপ আরো বেশি আসবে, আর সেখান থেকে এই রাজ্যের ক্ষেত্রে খালি শেল্টার হিসেবে নয়, এখানে কে কেন্দ্র করে ভারতের কোনো জায়গায় যদি নাশকতাও তারা ঘটাতে চায়, সেটা কিন্তু তাদের পক্ষে অনেক বেশি সুবিধা হবে। সেটাই কিন্তু সবথেকে বেশি আশঙ্কার জায়গা। সিজার, আপাতত তোমাকে ধন্যবাদ।